হ্যালো, গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। যে সকল শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের সকলের অনুরোধেই আমি বিগত কয়েকটি পর্ব ধরে শোনাচ্ছি বাংলা সাহিত্যের সাহিত্যিক কথা শিল্পী যাকে বলা যেতে পারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাস দত্তা পাঠ করে। এই উপন্যাসটি বহুবার বাংলা চলচ্চিত্র জগতে চলচ্চিত্র রূপে বাঙালি দর্শকের কাছে তুলে ধরা হয়েছে। আমার কাছে অনুরোধ এসেছিল অনেক জায়গা থেকে যাতে আমি এই দত্তা উপন্যাসটি পড়ে শোনাই। যদিও এই ধরনের ক্লাসিক উপন্যাস সকলে শুনতে পছন্দ করেন না, তবুও যারা পছন্দ করেন সেই সমস্ত শ্রোতা বন্ধুর জন্যই কিন্তু আমি এটা পড়ে শোনাচ্ছি। যাদের ভালো লাগবে না বা যারা পছন্দ করেন না এই ধরনের উপন্যাস, ক্লাসিক উপন্যাস বলা যেতে পারে বাংলা সাহিত্যের, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। কিন্তু যে সকল শ্রোতা বন্ধুরা শুনতে চেয়েছেন বা আমাকে অনেকেই জানাচ্ছেন মতামত দিয়ে যে আপনাদের খুব ভালো লাগছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আগের পর্বগুলো যারা শোনেননি তাদের কাছেও আমার অনুরোধ, আপনারা আগের পর্বগুলো শুনে নেবেন, তাহলে বর্তমান পর্ব বুঝতে সুবিধা হবে। আজকে আমি শোনাবো আপনাদের অষ্টম পর্ব। তবে এই পর্বটি শোনাবার আগে আমি একটুখানি আগের পর্বের সারাংশ বলে দিচ্ছি। জগদীশ, বনমালী, রাসবিহারী তিন বন্ধু বাল্যকালে গ্রামের পাঠশালায় পড়ার সময় থেকে নিজেরা স্থির করেছিলেন যে তারা বড় হয়ে কেউ বিবাহ করবে না এবং একই সঙ্গে যা করে অর্থ উপার্জন করবেন সেই অর্থ তারা সমাজ কল্যাণে ব্যয় করবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে সেটা ঘটেনি। সময়ের পরিবর্তিত রূপ হিসাবে দেখা গেছে তারা প্রত্যেকেই নিজ নিজ স্থানে বিবাহে আবদ্ধ হয়েছে এবং তাদের সন্তানাদি নিয়ে তারা সংসারে ধর্মে নিজেদেরকে নিয়োজিত করেছে। তারপর তারা একসময় ঠিক করে তাদের সন্তানদের সঙ্গে বিবাহ বন্ধন দিলে যদি তাদের বন্ধুত্ব অটুট থাকে সেই চেষ্টা তারা করবে। জগদীশবাবু গ্রামে থাকতেন, তার একমাত্র পুত্র নরেন। পরবর্তীকালে সে ডাক্তারি পাশ করেছিল। আর বনমালী, তিনি শহর কলকাতায় এসে ব্যবসা শুরু করেন এবং অকালেই এক বড় ব্যবসায়ী হয়ে তিনি ব্রাহ্ম সমাজে নাম লেখান। তারও একটি মাত্র মেয়ে, তার নাম বিজয়া। বনমালীবাবু ঠিক করেন জগদীশবাবুর ছেলে নরেনের সঙ্গে তার বিবাহ দেবেন, কিন্তু কালের নিয়মে সেটাও বনমালীবাবু দেখে যেতে পারলেন না। তার মৃত্যুর সময় তিনি বলে গেছিলেন যেন তার বন্ধুকে কোনো অপমান না করা হয়, কারণ জগদীশবাবু সেই সময় বনমালীবাবুর কাছ থেকে বেশ কিছু অর্থ ধার নিয়েছিলেন। আর এক বন্ধু রাসবিহারী, তার একমাত্র ছেলে বিলাস, সেও কলকাতায় এসে ব্রাহ্ম সমাজে অন্তর্ভুক্ত হয়। কালক্রমে বনমালীবাবুর একমাত্র সন্তান এবং সম্পত্তির উত্তরাধিকারী বিজয়ার সম্পত্তি দেখাশোনার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয় এবং অভিভাবকত্ব করার জন্য নিজেই ক্ষমতা নিজের হাতে নিয়ে নেয়। এই
বিলাস, এবং তার জন্য রাসবিহারী বাবুর সায় অবশ্যই ছিল, এবং তার পরামর্শই এগুলো কিন্তু করতে পেরেছিল বিলাস। এবং গ্রামে জগদীশবাবুর মৃত্যুর পরে তার সম্পত্তি যেহেতু তিনি ধার নিয়েছিলেন, তাই সব কিছু নিজের নামে করে নেওয়ার জন্য বিজয়াকে এক প্রকার চাপ দিতে থাকে এই বিলাস। বাধ্য হয়ে সে গ্রামে গেছিল, এবং গ্রামে গিয়ে যখন দেখেছিলেন যে তার সম্পত্তি নিয়ে নেওয়ায় কিন্তু একেবারেই ইচ্ছা ছিল না বিলাসের, কারণ তার বাবা বনমালী মৃত্যুকালে বলে গেছিলেন যেন তার বন্ধুকে কখনোই অসম্মান না করা হয়। এবং তখন গ্রামে গিয়ে বিলাস সবাইকে বলে বেরিয়েছিল যে যেহেতু তারা ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্ত, তারা পুতুল পুজো মানে না, তাই গ্রামের দুর্গা পুজো তারা এবার করতে দেবে না, এবং সেই পুজো করলে নাকি সেখানকার জমিদার বিজয়ের খুব অসুবিধা হবে। কিন্তু গ্রামের পূর্ণবাবু তার ভাগনা এসে একবার তাকে জানিয়ে গেছিলেন যে বছরে একবারই গ্রামের পুজো হয় দুর্গাপুজো, সারা বছর লোকে এই দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকে, তাই সেটা যেন বন্ধ না করে দেন বিজয়া কিন্তু সেটা সম্মতি দিয়েছিলেন যে তার কোনো অসুবিধা হবে না, গ্রামের পুজো তিনি চালিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। কিন্তু বিজয়া তখনও পর্যন্ত জানতে পারেনি যে নরেনবাবু কে। তার সঙ্গে আলাপ না হওয়ার জন্য তিনি উৎসুক হয়েছিলেন কতক্ষণে সে একবার অন্তত আসবে। অনেকবার অনেকজনকে দিয়ে বিজয়া খবর পাঠিয়েছিলেন যাতে নরেনবাবু একবার অন্তত এসে বিজয়ার সঙ্গে দেখা করেন। অতঃপর যখন নরেনবাবুদের সম্পত্তি বাঁচাবার জন্য বিজয়া একা বিলাস এবং রাসবিহারী বাবুর সঙ্গে তর্কে আবদ্ধ হয়, তাদের বিরোধিতা করে, তখন একদিন হঠাৎ করে বিজয়াকে জানিয়ে দেয় বিলাস যে আপনি জানেন নরেন কে? সেদিন যে পূর্ণবাবুর সঙ্গে তার ভাগনা বলে এসেছিল দুর্গাপুজো বন্ধ না করার আর্জি নিয়ে, তিনিই কিন্তু আপনার বাবার বন্ধু জগদীশবাবুর মেয়ে, অর্থাৎ তারই ছেলে নরেন, যার সঙ্গে আপনার নাকি দেখা করার খুব ইচ্ছা বহুদিন ধরে। এই কথা শুনে সহসা কিন্তু বিজয়া খুব কষ্টে তার মন আকুল হয়ে ওঠে, এবং সে খুব একটা যেন বলা যেতে পারে তার মনটাকে নাড়া দিয়ে দেয় এই কথায়। তখন তিনি এক প্রকার বিচলিত হয়ে ওঠেন, এবং তখনই সহসা পিতাপুত্র উভয়ই সবিস্ময়ে দেখে বিজয়ার সমস্ত মুখ যেন বেদনায় একেবারে শুষ্ক বিবর্ণ হয়ে গেছে। চলুন শুরু করা যাক অষ্টম পর্ব। বড়দিনের ছুটির আর বিলম্ব নাই, সুতরাং জগদীশের বাটির প্রকাশ্য হলঘরটার মন্দিরের জন্য এবং অপর কক্ষগুলো কলকাতা থেকে আসা মান্য অতিথিদের জন্য সজ্জিত করা হইতেছে। স্বয়ং বিলাসবিহারী তাহার তত্ত্বাবধান করিতেছেন। সাধারণ নিমন্ত্রিতের সংখ্যাও কিন্তু অল্প নয়। যাহারা বিলাসের বন্ধু স্থির হইয়াছিল তাহারা রাসবিহারীবাবুর বাটিতে এবং অবশিষ্ট বিজয়ের বাড়িতেই থাকিবেন। মহিলা যাহারা আসবেন তাহারা এখানেই আশ্রয় লইবেন। বন্দোবস্ত সেইরূপ হইয়াছিল। সেদিন সকালবেলায় বিজয়া স্নান সারিয়া নিচে বসিবার ঘরে প্রবেশ করিতে গিয়া দেখিল প্রাঙ্গণের এক ধারে দাঁড়াইয়া পরেশ এক হাতে মায়ের কোচর হইতে মুড়ি লইয়া চিবাইতেছে, আর অপর হস্তে রজ্জুবদ্ধ একটি গরুর গলায় হাত বোলাইতে বোলাইতে অনির্বাচনীয় তৃপ্তি লাভ করিতেছে। গরুটাও আরামে চোখ বুজিয়া গলা উঁচু করিয়া ছেলেটির সেবা গ্রহণ করিতেছে। এই দুটি বিজাতীয় জীবের
সঙ্গে তার মনের পুঞ্জীভূত বেদনার কি যে সংযোগ ছিল বলা কঠিন, কিন্তু চাহিয়া চাহিয়া অজ্ঞাতসারে তাহার চক্ষু দুটি অশ্রু বিগলিত হইয়া উঠিল। এই বাড়িতে এই ছেলেটি ছিল তাহার ভারী অনুগত। সে চোখ মুছিয়া তাকে কাছে ডাকিয়া সস্নেহে কৌতুকের সহিত কহিল, হ্যাঁ রে পরেশ, তোর মা বুঝি তোকে এই কাপড়টা কিনে দিয়েছে? ছি, এ কি আবার একটা পাড় রে? পরেশ ঘাড় বাঁকাইয়া আর চোখে চাহিয়া নিজের পাড়ের সঙ্গে বিজয়ার শাড়ির চমৎকার চওড়া পাড়টা মনে মনে মেলাইতে দেখিয়া অতিশয় ক্ষুব্ধ হইয়া গেল। তাহার ভাব বুঝিয়া বিজয়া নিজের পাড়টা দেখাইয়া কহিল, দেখ দেখ, এমনি না হলে কি তোকে মানায় রে? কি বলিস বল? পরেশ তৎক্ষণাৎ সায় দিয়ে বলিল, মা কিচ্ছু জানে না, কিনতেই পারে না। বিজয়া কহিল, আমি কিন্তু তোকে এমনি একখানা কাপড় কিনে দিতে পারি, বুঝলি, যদি তুই। কিন্তু যদিতে পরেশের প্রয়োজন ছিল না। সে সলজ্জ হাস্যে মুখখানা আবর্ণ করিয়া প্রসারিত হইয়া কৌতূহলবশত প্রশ্ন করিল, কখন দেবে বলো না, কখন দেবে? আরে দি, যদি তুই আমার একটা কথা শুনিস। কি কথা বলো না? বিজয়া একটু চিন্তা করিয়া বলিল, কিন্তু তোর মা তো কি আর শুনলে তোকে পড়তে দেবে? আমার তো মনে হয় না। এই সম্বন্ধে কোনো প্রকার প্রতিবন্ধকতা গ্রাহ্য করিবার মতো মনের অবস্থা পরেশের নয়। সে ঘাড় নাড়িয়া বলিল, না না, জানবে মা, কি করে জানবে? তুমি আমাকে বলো তো, তুমি বলো না, আমি এক্ষুনি শুনব। বিজয়া জিজ্ঞাসা করিল, তুই দিগড়া গাঁ চিনিস? পরেশ হাত তুলিয়া বলিল, হ্যাঁ, ওই তো হোথা। গুটি পোকা খুঁজতে কতদিন আমি দীঘাতে যাই। পরেশ বলিল, তাই? জানো, দীঘা আমি চিনি না। বিজয়া প্রশ্ন করিল, ওখানে সবচেয়ে বড় কাদের বাড়ি তুই জানিস বলতো? পরেশ বলিল, হি, বামুনদের গো, বামুনদের। সেই যে 8 বছর রস খেয়ে তিনি ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ল না, মনে আছে? পড়ে গেছিল। এই এই যেন হেথায় গোবিন্দর মুরগির বাতাসার দোকান, আর ওই ওই হেথায় তেনাদের দালান। গোবিন্দ কি বলে জানো মাঠান? বলে, সব মাগ্গি গন্ডা, 8 পয়সা আর 2.5 গন্ডা বাতাসা এখন আর মিলবে না রে, এখন মোটে 2 গন্ডা মিলবে। কিন্তু কিন্তু তুমি যদি একসঙ্গে গোটা পয়সার আনতে দাও মাঠান, আমি তাহলে 5.5 গন্ডা নিয়ে চলে আসতে পারি। বিজয়া কহিল, তুই 2 পয়সার বাতাসা কিনে আনতে পারবি? পরেশ বলল, হ্যাঁ। এ হাতে 1 পয়সা 5.5 ঘন্টা গুনে নিয়ে বলবো, দোকানি, এ হাতে আরও 5.5 ঘন্টা আমাকে গুনে দাও। দিলে বলবো, মাঠান বলে দিয়েছে 2টো ফাও, বুঝলে? তবে পয়সা 2টো হাতে দেব, বুঝলে? বিজয়া হাসিয়া কহিল, হ্যাঁ, তবে পয়সা দিবি? আর অমনি দোকানিকে জিজ্ঞাসা করবি, সে কি বলবে বুঝলি? ওই যে বড় বাড়িতে নরেনবাবু থাকতো না, সে কোথায় গেছে একটু জেনে নিবি। বলবি যে বাড়িতে তিনি আছেন সেটা আমাকে যেন একবার চিনিয়ে দেয় দোকানি। কিরে, পারবি তো? পরেশ মাথা নাড়িতে নাড়িতে কহিল, হ্যাঁ। পয়সা 2টো দাও মা তুমি আগে, আমি ছুটতে গিয়ে নিয়ে আসি যাই। আমি যা জিজ্ঞেস করতে বললুম। পরেশ বলিল, হ্যাঁ হ্যাঁ, তাও বলবো। বাতাসা হাতে পেয়ে ভুলে যাবি নে তো? পরেশ হাত বাড়াইয়া বলিল, তুমি পয়সা আগে দাও না,
আমি ছুটে যাই। আর তোর মা যদি জিজ্ঞাসা করে, পরেশ কোথায় গিয়েছিলি, কি বলবি? পরেশ অত্যন্ত বুদ্ধিমানের মতো হাসি দিয়ে বলিল, সে আমি খুব বলতে পারবো, বুঝলে বাতাসার ঠোঙা, এমনি করে কোচরে নুকিয়ে বলবো, মাঠান পাঠিয়েছিল ওই হোতা বামুনদের নরেনবাবুর খবর জানতে গেছিলাম গো, তুমি দাও না শিগগিরি পয়সা দাও না। বিজয়া হাসিয়া কহিল, তুই কি বোকা ছেলেরে পরেশ, মায়ের কাছে কি মিছে কথা বলতে আছে? বাতাসা কিনতে গিয়েছিলি, জিজ্ঞেস করলে তাই বলবি, কিন্তু দোকানের কাছে সেই খবরটা যে জেনে আসতে বলেছিলাম সেটা কিন্তু ভুলিস নে, নইলে কাপড় পাবি নে বলে দিচ্ছি। আচ্ছা বলিয়া পরেশ পয়সা লইয়া দ্রুত বেগে প্রস্থান করিল। বিজয়া শূন্য দৃষ্টিতে সেই দিকেই চাহিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। যে সংবাদ জানিবার কৌতূহলের মধ্যে বিন্দুমাত্র অস্বাভাবিকতা নাই, যাহা সে যেন কোনো লোক পাঠাইয়া কয়েকদিন পূর্বেই স্বাচ্ছন্দ্যে জানিতে পারিত, তাহাই যে কেন এখন তাহার কাছে এত বড় সংকোচের বিষয় হইয়া উঠিয়াছে, একবার তলাইয়া দেখিলে এই লুকোচুরির লজ্জায় আর সে নিজেই যেন মরিয়া যাইত। কিন্তু লজ্জাটা নাকি তাহার চিন্তার ধারার সহিত অজ্ঞাতসারে মিশিয়া একাকার হইয়া গিয়াছিল। তাই তাহাকে আলাদা করিয়া দেখিবার দৃষ্টি যে কোনো কালেও তাহার চোখে ছিল, তাহাও আজ তাহার মনে পড়িল না। কয়েকখানা চিঠি লিখিবার ছিল। সময় কাটাইবার জন্য বিজয়া টেবিলে গিয়ে কাগজ কলম লইয়া বসিল, কিন্তু কথাগুলো এমনি এলোমেলো অসংলগ্ন হইয়া মনে আসিতে লাগিল যে কয়েকটা চিঠির কাগজ ছিঁড়িয়া ফেলিয়া তাহাকে কলম রাখিয়া উঠিয়া যাইতে হইল। পরেশের দেখা নাই। মনের চাঞ্চল্য আর দমন করিতে পারিল না। বিজয়া ছাদে উঠিয়া তাহার পথ চাহিয়া দাঁড়িয়া রইল। বহুক্ষণ দেখা গেল। অনেকক্ষণ বাদে হঠাৎ চোখে পড়ল সে হনহন করিয়া নদীর পাড় ধরিয়া আসিতেছে। বিজয়া কম্পিত পদে শঙ্কিত বক্ষে নিচে নামিয়া বাহিরের ঘরে ঢুকিয়াই ছেলেটার বাতাসার ঠোঙা কোচরে লুকাইয়া চোরের মতো পা টিপিয়া আসিয়া সেগুলি মেলিয়া ধরিয়া দেখাইল, বলিল, দেখো 2 পয়সায় 12 গন্ডা এনেছি মাঠান। বিজয়ের সভয়ে কইল, আর দোকানি কি বললে? পরেশ ফিসফিস করিয়া বলিল, পয়সায় 6 গন্ডার কথা কাউকে বলতে মানা করেছে। বলেছে কি জানো মা? বিজয়া বাধা দিয়া কহিল, আর সেই বামুনের নরেনবাবুর কথা? পরেশ কহিল, আরে সে তো হোতায় নাই, কোথায় যেন চলে গেছে। গোবিন্দ বলে কি যেন মাঠান 12 গন্ডায়। বিজয়া অত্যন্ত বিরক্ত হইয়া রুক্ষ স্বরে কহিল, নিয়ে যা তোর 12 গন্ডা বাতাসা আমার সম্মুখ থেকে, বলিয়া সরিয়া জানলার গড়াদে বাহিরের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। এই অচিন্তনীয় রূঢ়তায় ছেলেটি একটু কিরম যেন জড়সড় হইয়া গেল। সে এত দ্রুত গিয়াছে এবং আসিয়াছে, 11 গন্ডার স্থানে কত কৌশলে যে 12 গন্ডা সওদা করিয়াছে, তবুও মাঠানকে প্রসন্ন করিতে পারিল না। মনে করিয়া তাহার ক্ষোভে আর সীমা রহিল না। সে ঠোঙা দুটো হাতে করিয়া মলিন মুখে কহিল, মাঠান এর থেকে বেশি তো আর দিল না। বিজয়া তাহার জবাব দিল না, কিন্তু এদিকে না চাহিয়াই ছেলেটার অবস্থা অনুভব করিতেছিল। তাই খানিক পর সদয় কণ্ঠে কহিল, যা পরেশ যা, এগুলো তুই নিয়ে যা, বুঝলি? পরেশ সভয়ে জিজ্ঞাসা করিল, সব নেব? বিজয়া মুখ না ফিরাইয়াই কহিল, হ্যাঁ সব নিয়ে যা তুই, ওতে আমার কোনো দরকার নেই।
পরেশ বুঝিল এর আগের কথা। কিছুক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া তাহার কাপড়ের কথাটা স্মরণ হইতেই আরও একটা কথা মনে পড়িয়া গেল। আস্তে আস্তে কহিল, ভট্টাচার্য মশায়ের কাছে না জেনে আসবো মাঠান, জানো, কালকে। কে ভট্টাচার্য মশাই? কি জেনে? বলিয়া উৎসুক কণ্ঠে প্রশ্ন করিয়াই বিজয়া মুখ ফিরাইয়া থামিয়া গেল। মুখের বাকি কথাটুকু তাহার মুখেই রহিয়া গেল, আর বাহির হইল না। বারান্দার উপর ঠিক সম্মুখেই অকস্মাৎ নরেন্দ্রকে দেখা গেল, এবং পরক্ষণেই সে ঘরে পা দিয়ে হাত তুলিয়া বিজয়াকে নমস্কার করিল। পরেশ বলিল, কোথায় গেছে নরেন্দ্রবাবু? বিজয়ার প্রতি নমস্কারের সময় পাইল না। নিদারুণ লজ্জায় সমস্ত মুখ রক্তবর্ণ করিয়া ব্যস্ত সমস্ত হইয়া বলিয়া উঠিল, আচ্ছা আচ্ছা, যা যা, আর জিজ্ঞাসা করবার দরকার নেই, বুঝলি। পরেশ বুঝিল এ ওর আগের কথা। ক্ষুণ্ণ স্বরে কহিল, কানা ভট্টাচার্য মশাই তো তোমাদের পাশের বাড়িতেই থাকেন মাঠান, গোবিন্দ দোকানি যে বলল। বিজয়া শুষ্ক হাসিয়া কহিল, আসুন আসুন। পরেশ তারপরেই পরেশের প্রতি চাহিয়া বলিয়া উঠিল, তুই এখন যা না পরেশ, ভারী তো কথা, তার আবার সে আর একদিন, যখনই হোক না কেন জেনে আসিস, যা, এখন লাগবে না। পরেশ চলিয়া গেল। পরেশ চলিয়া গেলে নরেন্দ্র জিজ্ঞাসা করিল, আপনি নরেনবাবুর খবর জানতে চান? তিনি কোথায় আছেন, তাই তো? অস্বীকার করিতে পারিলেই বিজয়া বাঁচিত, কিন্তু মিথ্যা কথা বলিবার অভ্যাস তাহার ছিল না। সে কোনো মতে ভিতরের লজ্জা দমন করিয়া বলিল, হ্যাঁ হ্যাঁ, তা তো একদিন জানলেই হবে। নরেন্দ্র জিজ্ঞাসা করিল, কেন, কোনো দরকার আছে নাকি? প্রশ্ন তাহার কানের মধ্যে ঠিক বিদ্রুপের মতো শোনাইল। কহিল, হ্যাঁ, দরকার ছাড়া কেউ কি কোনো খবর জানতে চায়? কেউ কি করে সেসব ছেড়ে দিন, কিন্তু তার সঙ্গে তো আপনার সমস্ত সম্বন্ধ চুকে গেছে। তবে আবার কেন তার সন্ধান নিচ্ছেন বলুন তো? দেনাটা কি সব শোধ করে যায়নি? বিজয়ার মুখের ওপর ক্লেশের চিহ্ন দেখা দিল, কিন্তু সে কোনো উত্তর দিল না। নরেন নিজেও কিছু ঋণ বার হয়ে তারপরে সে কিন্তু বলেছিল, সে জানতো তারও তো কিছু ঋণ ছিল। তাই জন্য নরেন নিজেও তাহার ভিতরের একটা উদ্বেগ চেপে রাখতে পারেনি। পুনরায় সে আবার বলেছিল, যদিও আরও কিছু ঋণ বার করে থাকে, তাহলেও আমি যতদূর জানি তার কিছু করার নেই আর, যা থেকে সেই বাকি ঋণটা পরিশোধ হতে পারবে। এখন আর তো কোনো কিছুই বাকি নেই। কে আপনাকে বলল আমি দেনার জন্যই তার অনুসন্ধান করছি? তাছাড়া আর কি হতে পারে বলুন? আমি তো ভাবতে পারি না। তিনিও আপনাকে জানেন না, চেনেন না, আমিও, মানে আপনিও তাকে চেনেন না। তিনিও আমাকে চেনেন, আমিও তাকে চিনি। নয়ন হাসিল। নয়ন বলতে নরেন। চোখটা যেন খুব মায়াবী লেগেছিল তার। তিনি আপনাকে চেনেন, এ কথা সত্যি, কিন্তু আপনি তাকে চেনেন না। ধরুন আমি যদি বলি আমার নাম নরেন, তাহলে আপনি বুঝবেন। যদি বলি আমার নাম নয়ন, তাহলে কি ভাববেন আপনি? বিজয়া ঘাড় নাড়িয়া কহিল, তাহলেও আমি বিশ্বাস করব, এবং আমি বলবো এই সত্যি কথাটা অনেক দিন পূর্বেই আপনার মুখে বলা উচিত ছিল। ফু দিয়ে আলো নেভাইলে ঘরের চেহারা যেমন বদল হয়,
বিজয়ার প্রত্যুত্তরে চক্ষু নিমিষে নরেনের মুখ তেমনি মলিন হইয়া গেল। বিজয়া তাহা লক্ষ্য করিয়াই পুনশ্চ কহিল, অন্য পরিচয়ে নিজের আলোচনা শোনা আর লুকিয়ে আড়ি পেতে শোনা দুটোই কিন্তু সমানভাবে অন্যায়। আর দুটো কি সমান বলে আপনার মনে হয়? আমার তো হয়। তবে কি না আমরা ব্রাহ্ম, এই যা, এটাই হচ্ছে পার্থক্য। নরেনের মলিন মুখ এইবার লজ্জায় কালো হইয়া উঠিল। একটুখানি মৌন থাকিয়া সে বলিল, আপনার সঙ্গে আমার অনেক আলোচনার মধ্যে নিজের আলোচনা ছিল বটে, কিন্তু তাতে মন্দ অভিপ্রায় কিছুই ছিল না। শেষ দিনটায় পরিচয় দেব মনেও করেছিলাম, কিন্তু আর হয়ে উঠল না। এতে আপনার কোনো ক্ষতি হয়েছে কি? এই প্রশ্ন গোড়াতেই করিয়া যদি ফেলা যেত, এ পক্ষেও উত্তর দেওয়া নিশ্চয়ই শক্ত হইত। কিন্তু যে আলোচনা একেবারে শুরু হইয়া গেছে, নিজের ঝোঁকে সে অনেক দূর স্থান করিয়া ডিঙাইয়া গেছে, তাই সহজেই বিজয়া জবাব দিতে পারিল। কহিল, ক্ষতি একজনের বা একজনের তো হবেই, আর ক্ষতি তো একজনের কত রকম হতে পারে। আর যদি হয়েও থাকে, সে তো হয়েই গেছে, আপনি তো এখন তার উপায় করতে পারবেন না। সে যাক, আপনার নিজের সম্বন্ধে কোনো কথা জানতে চাইলে কি রাগ করব? না না, রাগ করব না বলিয়াই তৎক্ষণাৎ প্রশান্ত নির্মল হাস্যে তাহার সমস্ত মুখ উজ্জ্বল করিয়া উঠিল। এতদিন এত কথাবার্তায় এই লোকটির যে পরিচয় বিজয়া পায়, সমস্ত অন্তর বাহির একেবারে যেন স্ফটিকের মতো স্বচ্ছ ছিল। যে লোক সর্বস্ব গ্রহণ করিতেছে, যে লোক সর্বস্ব গ্রহণ করে নিয়েছে, চোখ তুলিয়া আর প্রশ্ন করিতে পারিল না। ঘাড় হেঁট করিয়া জিজ্ঞাসা করিল, আপনি এখন আছেন কোথায়? নরেন কহিল, আমার দূর সম্পর্কের এক পিসি এখনো বেঁচে আছেন, তার বাড়িতেই আমি আছি। আপনার সম্বন্ধে যে সামাজিক গোলযোগ আছে, তা কি সে গ্রামের লোকেরা জানেন? হ্যাঁ, জানে বই কি। তবে? নরেন্দ্র একটুখানি ভাবিয়া বলিল, যে ঘরটায় আছি সেটাকে ঠিক বাড়ির মতো বলা চলে না। আর আপনার অবস্থা শুনেও বোধ করি সামান্য কিছুমাত্র জন্য তার ছেলেরা আপত্তি করবে না। তবে বেশি দিন থেকে তাদের বিব্রত করা চলবে না, এটা ঠিক কথা। এই বলিয়া সে একটুখানি থামিল। কহিল, আচ্ছা সত্যি কথা বলুন তো, কেন এসব খোঁজ নিচ্ছিলেন? বাবার আরও কিছু দেনা বেড়েছে নাকি? উত্তর দেবার জন্য বোধ করি বিজয়া তাহার মুখ পানে চাহিল, কিন্তু সহসা না কোনো কথা, না কিছু, চুপ করিয়া রহিল। নরেন্দ্র কহিল, পিতৃঋণ কে না শোধ করতে চায়, কিন্তু সত্যি বলছি আপনাকে, স্বনামে বেনামে তেমন কিছু আমার নেই যা বেচে আমি দিতে পারি, কিন্তু মাইক্রোস্কোপটা আছে, তাও বেচে তবে বিদেশে যাবার খরচটা জোগাড় করতে পারবো। পিসিমার আশ্বাস যে আমি সব করতে পারি। এখন তার অবস্থাও খারাপ, এমনকি সেখানে খাওয়া দাওয়া পর্যন্ত। বলিয়াই সে হঠাৎ থামিয়া গেল। বিজয়ার চোখে জল আসিয়া পড়িল। সে ঘাড় ফেরাইল। নরেন্দ্র বলিল, তবে যদি এই দয়াটা করেন, তাহলে বাবার দেনাটা আমি নিজের নামে লিখে দিতে পারি। ভবিষ্যতে শোধ দিতে প্রাণপণে চেষ্টা করব। আপনি রাসবিহারী বাবুকে একটু বললেই, আর তিনি এই নিয়ে
বেশি কিছু পেড়াপিড়ি বোধহয় করবেন না। পরেশ আসিয়া দ্বারের বাহিরে দাঁড়াইয়াই কহিল, মাঠান, মা বলেছে বেলা যে অনেক হয়ে গেল, ঠাকুরমশাইকে ভাত দিতে বলবে। বামুনের ঘরটির প্রতি তার নজর পড়ল, আর সম্মুখের ঘরটির প্রতি চাহিয়া নরেন্দ্র চকিত হইয়া দাঁড়াইল। লজ্জিত হইয়া বলিল, ইস, 12টা বাজে একেবারে। আপনার ভারী কষ্ট হলো, তাই না? বিজয়া চোখের জল সামলাইয়া লইয়াছে, কহিল, আপনি কী জন্য এসেছিলেন সেটা তো বললেন না। নরেন্দ্র তাড়াতাড়ি বলিল, সে থাক বলিয়াই প্রস্থানের উপক্রম করিতেই বিজয়া জিজ্ঞাসা করিল, আপনার পিসিমার বাড়ি এখান থেকে কত দূর? এখন সেখানেই তো যেতে হবে আপনাকে, তাই না? 3টে বেজে যাবে তাহলে। তা হোক, নমস্কার বলিয়া নরেন পা বাড়াইয়া লইল, দ্রুতপদে কপাটের সম্মুখে আসিয়া দাঁড়াইল। কহিল, আমার একটা অনুরোধ আপনাকে আজকে ডাকতেই হবে। এত বেলায় না খেয়ে আপনি কিছুতেই যেতে পারবেন না। প্রত্যুত্তরে পুনরায় তেমনি প্রশান্ত হাসিতে মুখ উদ্ভাসিত হইয়া উঠিল। কহিল, না, এই ভয় আমার দুনিয়ায় আর নেই, একদমই নেই। তাছাড়া ভগবান আমার প্রতি একটা আস্থা, প্রসন্নতা বোধহয় দান করেছেন, নইলে এত বেলায় সেখানে যে কিছু জুটবে তাও তো আমি জানি না। তবে একটু বসুন, আমি আসছি বলিয়া বিজয়া তাহার প্রতি না চাহিয়াই ঘর থেকে চলিয়া গেল। এরপর কি হবে জানতে গেলে অবশ্যই শুনতে হবে এর পরবর্তী পর্বটি। তবে আবার যাবার আগে একবার সকলের প্রতি আমার অনুরোধ, যারা এখনও আগের পর্বগুলো শোনেননি, আগের পর্বগুলি একটু শুনে নেবেন, তাহলে নতুন পর্ব শুনতে আপনাদের ভালো লাগবে বা বুঝতে আপনাদের ভালো লাগবে। আজ তাহলে এইটুকুই। আর একটা কথা, যদি আমার উপস্থাপনা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব। এখনকার মতন টাটা।